বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত 7-এর দাগে 4-এর অঙ্কটা করাচ্ছি। তো সংক্ষিপ্ত 7-এর দাগে 4-এর অঙ্ক কি আছে দেখো, যে থিটা সমান π/2-তে 2θ মাইনাস সাইন 2θ বাই থিটা স্কোয়ার এর চরম মান আছে। তাহলে আমাদের এখানে কি দেখাতে হবে না, এই যে ফাংশনটা আমাদের দেওয়া আছে 2θ মাইনাস সাইন 2θ বাই থিটা স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি এটা একটা থিটার একটা ফাংশন। তাহলে এই থিটার ফাংশনটাকে আমাদেরকে কি দেখাতে হবে না, থিটা সমান π/2 বিন্দুতে ফাংশনটার একটা চরম মান আছে। যেহেতু এটা থিটার একটা ফাংশন, সেই জন্য আমরা শুরুতে এটাকে কি ধরে নেব, এফ অফ থিটা ধরে নেব। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, এখানে লিখতে হবে আমাদেরকে যে ধরি এফ অফ থিটা সমান 2θ মাইনাস সাইন 2θ ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। এবার থিটা সমান π/2-তে চরম মান আছে, এটা দেখানোর জন্য আমাদেরকে কি দেখাতে হবে না, আমাদের এফ ডবল ড্যাশ থিটা এর মানটা যদি লেস দ্যান 0 হয় থিটা সমান π/2 বিন্দুতে, তাহলে আমরা বলতে পারবো যে থিটার মানটা থিটা সমান π/2-তে ফাংশনটার চরম মান আছে। তাহলে আমাদের শুরুতে কি বের করব, আগে এফ ড্যাশ থিটা আর এফ ডবল ড্যাশ থিটাটা বের করব। তাহলে দেখো আমি এফ ড্যাশ থিটা সমান কি করব, তাহলে এফ ড্যাশ থিটা মানে আমরা কি করছি, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো এটা আমরা কোন ফর্মে ডিফারেন্সিয়েট করব না, u/v ফর্মের। এই যে উপরেরটা যদি ইউ আর নিচেটা যদি ভি হয়, তাহলে u/v ফর্মে আমরা ডিফারেন্সিয়েট করছি। তো এখানে লিখলাম দেখো, অতএব এফ ড্যাশ থিটা সমান u/v ফর্মে ডিফারেন্সিয়েটের ফর্ম রুলস কি না, আমাদের যদি ডি অফ u/v থাকে, সেখানে হয় আমাদের শুরুতে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রুলস। তাহলে আমরা সেই ফর্মে ডিফারেন্সিয়েট করছি। ভি মানে হচ্ছে এখানে থিটা স্কোয়ার, তাহলে থিটা স্কোয়ারকে ফিক্সড রেখেছি, ডিফারেন্সিয়েট করবো কার, এই টার্মটার, সেটাই লিখেছি দেখো ডি থিটা অফ 2θ মাইনাস সাইন 2θ, তারপরে মাইনাস। এবার আমরা ইউকে ফিক্সড রেখেছি 2θ মাইনাস সাইন 2θ, নিচের টার্মটা ডিফারেন্সিয়েট করবো অর্থাৎ ডি থিটা অফ থিটা স্কোয়ার, আর বাই কী হবে, এটার হোল স্কোয়ার হবে, মানে থিটা স্কোয়ারের স্কোয়ার করলাম। এবার দেখো থিটা স্কোয়ার যেমন গুণ আকারে ছিল রেখে দিয়েছি, এই পোর্শনটা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে থিটার জন্য হবে 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস সাইন 2θ ডিফারেন্সিয়েট হয় 2 ইন্টু কস 2θ, তো সেটাই লিখেছি। তারপর দেখো মাইনাস, এই টার্মটা যেমন ছিল রেখে দিয়েছি। এবার ডি থিটা অফ থিটা স্কোয়ার মানে সেটা কত হবে 2θ। এবার কি করেছি দেখো, এই যে থিটা স্কোয়ার রয়েছে আর থিটা রয়েছে, আমরা উপর থেকে এই দুটো থেকে থিটা টার্মটা কমন নিয়েছি। তাহলে থিটা টার্ম কমন নিলে এখানে একটা থিটা পড়ে থাকবে, তাহলে এটা হবে থিটা ইন্টু এই টার্মটা অর্থাৎ থিটা ইন্টু 2 মাইনাস 2 কস 2θ, তারপরে মাইনাস এখানে দেখো আমাদের একটা 2 পড়ে থাকবে, যেহেতু থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হবে আমাদের 2θ মাইনাস সাইন 2θ ইন্টু 2, আর নিচে দেখো এটা কত হবে আমাদের থিটা টু দি পাওয়ার 4, যেহেতু এটা কত ছিল থিটা স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে থিটা টু দি পাওয়ার 4। তাহলে বাই যেটা ছিল সেটা রেখে দিয়েছি। এবার কি করেছি দেখো, এখানে থিটা আর এখানে থিটা টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে এখান থেকে আমাদের একটা থিটা ক্যান্সেল হবে, তাহলে নিচে পড়ে থাকবে দেখো থিটা কিউব। তাহলে পরের লাইনে আমি দেখো এই টোটালটার বাইরে নিচে আগে কি লিখে নিয়েছি, আগে আমরা থিটা কিউবটা লিখেছি। এবার এই যে তার মানে এখান থেকে থিটা আর থিটা টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে নিচে পড়ে থাকবে একটা থিটা কিউব। আর এখানে আমি কি করেছি, প্রত্যেকটা টার্ম গুণ করে লিখেছি, মানে থিটার সঙ্গে এই টার্মটা আর এই টার্মের সঙ্গে 2 গুণ করে লিখেছি। তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা 2θ, আর এখানে আমরা পাবো মাইনাস 2θ ইন্টু কস 2θ, আর এখানে পাচ্ছি দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস 4θ, আর এখানে গুণ করলে এটা আমরা কত পাবো, এই যে মাইনাস আর এই মাইনাস দিয়ে এটা হয়েছে প্লাস, আর এটা হবে আমাদের 2 সাইন 2θ, আর নিচে ডিভাইডেড বাই থিটা কিউব। এবার এই টার্মটাকে একটু ক্যালকুলেশন করে লিখেছি, 2 সাইন 2θ ছিল সেটা লিখলাম, তারপরে 2θ মাইনাস 4θ সেটা হবে আমাদের মাইনাস 2θ, আর এখানে পড়ে রয়েছে 2θ কস 2θ, তো মাইনাস 2θ কস 2θ, আর নিচে ডিভাইডেড বাই থিটা কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ থিটার মান। এবার আমরা কি বের করেছি, এফ ডবল ড্যাশ থিটা। এবার এফ ডবল ড্যাশ থিটা মানে কি, আমাদেরকে আবার এই টার্মটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই টার্মের ডিফারেন্সিয়েটটাও আমরা কিভাবে করেছি না, u/v ফর্মে ডিফারেন্সিয়েট করেছি, অর্থাৎ উপরের এই পুরো টার্মটা হচ্ছে ইউ আর নিচের টার্মটা হচ্ছে ভি। তাহলে দেখো আমি এখানে লিখলাম এফ ডবল ড্যাশ থিটা সমান, তাহলে এখানে আমাদের ফিক্স থাকবে কে, শুরুতে আগে থিটা কিউবটা ফিক্স থাকবে, তাহলে থিটা কিউব ইন্টু উপরের টার্মের ডিফারেন্সিয়েট করছি থিটার সাপেক্ষে, তাহলে ডি থিটা অফ এই টার্মটা 2 সাইন 2θ মাইনাস 2θ কস 2θ মাইনাস 2θ, তারপরে মাইনাস এবার উপরের টার্মটা ফিক্সড থাকবে, তাহলে 2 সাইন 2θ
মাইনাস টু থিটা কস টু থিটা মাইনাস টু থিটা ইন্টু কত হবে নিচে টার্মের ডিফারেন্সিয়েট অর্থাৎ ডি থিটা হবে থিটা কিউব, আর টোটালটা বাই কি হয় নিচে টার্মের স্কোয়ার অর্থাৎ থিটা কিউবের হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে থিটা কিউব যেমন আছে রেখে দিলাম, আমরা এই টার্মের ডিফারেন্সিয়েট করছি, তাহলে টু সাইন টু থিটা, টুটা যেমন গুণ আছে থাকবে আর সাইন টু থিটা ডিফারেন্সিয়েট হবে টু কস টু থিটা, তারপরে মাইনাস এই যে এই মাইনাস লিখলাম। এখানে দেখো রয়েছে টু ইন্টু থিটা ইন্টু কস টু থিটা, অর্থাৎ এই যে দুইটা কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে রেখে দিলাম। এবার থিটা ইন্টু কস টু থিটা এটাকে আমরা কি করছি ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করছি। তাহলে দেখো কস টু থিটা ফিক্সড করলাম, কস টু থিটা ইন্টু থিটা ডিফারেন্সিয়েট করলে হবে 1, তাহলে ইন্টু 1 প্লাস, এবার থিটাকে ফিক্সড করেছি, থিটাকে ফিক্সড করলাম, কস টু থিটা ডিফারেন্সিয়েট করছি দেখো 2 ইন্টু আর কস টু থিটার জন্য হবে মাইনাস সাইন টু থিটা, সেই জন্য মাইনাস সাইন টু থিটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি। দিয়ে এই যেহেতু এইটুকু পোর্শনে ডিফারেন্সিয়েট করলাম সেজন্য এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি। তারপরে মাইনাস টু থিটা, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি মানে মাইনাস টু ইন্টু 1 দিয়ে এই পুরো রাশিটা ডিফারেন্সিয়েটটাকে দেখো আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। এবার আসি পরের টার্মটা, এখানে এই টার্মটা যেমন গুণ আছে রেখে দিয়েছি দেখো মাইনাস টু সাইন টু থিটা মাইনাস টু থিটা কস থিটা মাইনাস টু থিটা ইন্টু এখানে রয়েছে দেখো ডি থিটা অফ থিটা কিউব, তাহলে থিটা কিউবের ডিফারেন্সিয়েট করছি তাহলে সেটা হবে আমাদের থিটা স্কোয়ার, আর টোটালটা বাই থিটা টু দি পাওয়ার এটা কত হবে থিটা কিউবের হোল স্কোয়ার মানে থিটা টু দি পাওয়ার 6, তাহলে এটা আমি নিচে বাই লিখেছি থিটা টু দি পাওয়ার 6। এবারে কি করছি দেখো এই যে পুরো টার্মটা লিখেছিলাম এই পুরো টার্মটাকে এবার আমরা ভেঙে লিখছি। তাহলে শুরুতে থিটা কিউব যেমন গুণ আকারে ছিল তাহলে এইটা গুণ করছি, তাহলে এটা হবে আমাদের 4 ইন্টু কস টু থিটা, তারপরে এখানে মাইনাস 2 সঙ্গে এই টার্মটা গুণ করে লিখছি, তাহলে মাইনাস টু ইন্টু কস টু থিটা, তাহলে পেয়েছি দেখো মাইনাস টু কস টু থিটা, তারপর এখানে মাইনাস টু আর এখানে দেখো রয়েছে প্লাসে মাইনাসে, তাহলে এই সাইনটা হবে মাইনাস, তাহলে এই মাইনাস তাহলে সাইনটা হবে প্লাস, তাহলে গুণ হবে এখানে কত এখানে রয়েছে টু সাইন টু থিটা ইন্টু টু, তাহলে দুই দুগুণে হলো 4, তারপরে আছে থিটা, তারপরে আছে সাইন টু থিটা। তারপরে দেখো এখানে পড়ে রয়েছে মাইনাস টু, তারপরে দেখো মাইনাস টু যেমন আছে রেখে দিলাম, তারপরে মাইনাস দিয়ে এই টার্মটা এই যে 3 ইন্টু থিটা স্কোয়ার গুণ রয়েছে টার্মের সঙ্গে আমি থিটা স্কোয়ারটাকে রেখে দিলাম, যে 3 টার্মটা এর সঙ্গে গুণ করে লিখেছি, তাহলে 3 গুণ করেছি দেখো হয়েছে 6 ইন্টু সাইন টু থিটা, তারপরে এখানে গুণ করেছি 3 মাইনাস 6 থিটা কস টু থিটা, আর এখানে 3 গুণ করেছি মাইনাস 6 থিটা, আর ডিভাইডেড বাই থিটা টু দি পাওয়ার 6 যেমন আছে রেখে দিলাম। এবার আমরা কি করব না এখানে দেখো রয়েছে থিটা কিউব আর এখানে রয়েছে থিটা স্কোয়ার, তাহলে এই দুটো রাশিমালা থেকে আমরা থিটা স্কোয়ার টার্মটা কমন নিতে পারি, তাহলে এখান থেকে থিটা স্কোয়ার কমন নিয়েছি, তার মানে এখানে কি এখানে একটা অলরেডি থিটা পড়ে রয়েছে, তাহলে সেই থিটাটা দিয়ে আমি এই পুরো টার্মটা গুণ করে লিখছি, তাহলে থিটা গুণ করেছি এখানে দেখো, তাহলে 4 থিটা ইন্টু কস টু থিটা মাইনাস এখানে হবে 2 থিটা ইন্টু কস টু থিটা, এখানে হবে দেখো প্লাস 4 থিটা স্কোয়ার ইন্টু সাইন টু থিটা, আর এখানে হবে দেখো মাইনাস 2 থিটা। আর কি করেছি এখানে তো থিটা স্কোয়ার কমন নিয়েছি, তার মানে এখানে 1 পড়ে রয়েছে মাইনাস 1 পড়ে আছে, এবার মাইনাস 1 টার্মটা দিয়ে এই পুরোটা গুণ করে লিখেছি, তাহলে মাইনাস গুণ করেছি তার মানে এটা হবে আমাদের মাইনাস 6 ইন্টু সাইন টু থিটা, এখানে মাইনাসে প্লাস হবে 6 থিটা ইন্টু কস টু থিটা, আবার মাইনাসে প্লাস হবে 6 থিটা। এবার কি করেছি এই পুরো টার্মটার যেখানে যেগুলো যোগ বিয়োগ আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করেছি। আর কি করব দেখো এই যে থিটা স্কোয়ার আর নিচে ডিভাইডেড বাই কত ছিল থিটা টু দি পাওয়ার 6, তার মানে এখান থেকে একটা থিটা স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে থিটা স্কোয়ার আর থিটা টু দি পাওয়ার 6 থেকে ক্যান্সেল হয়ে নিচে পড়ে থাকবে আমাদের কত থিটা টু দি পাওয়ার 4। তাহলে আগে আমরা দেখো টোটালটা বাই থিটা টু দি পাওয়ার 4 লিখে নিয়েছি, এবার উপরে টার্মের ক্যালকুলেশন দেখো 4 থিটা স্কোয়ার সাইন টু থিটা প্রথমে লিখলাম যেহেতু এটা প্লাস রয়েছে, তারপরে আগে সাইনের টার্মগুলো লিখে নিয়েছি, এখানে দেখো রয়েছে মাইনাস 6 ইন্টু সাইন টু থিটা মাইনাস 6 ইন্টু সাইন টু থিটা, আর এখানে দেখো রয়েছে 4 থিটা কস টু থিটা আর রয়েছে 6 থিটা কস টু থিটা, তাহলে যোগ করলে হচ্ছে 10 থিটা কস টু থিটা, আবার মাইনাস 2 থিটা কস টু থিটা মানে বিয়োগ করলে হবে আমাদের প্লাস 8 থিটা কস টু থিটা, তাহলে দেখো সেটাই লিখেছি। আর এখানে দেখো রয়েছে মাইনাস 2 থিটা প্লাস 6 থিটা, এই দুটো ক্যালকুলেশন করলে হবে আমাদের প্লাস 4 থিটা, আর নিচে ডিভাইডেড বাই থিটা টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এফ ড্যাশ থিটা আর এফ ডবল ড্যাশ থিটার মান পেয়েছি, এবার আমাদের কি দেখো এখানে কি দেখাতে হবে যে চরম মান দেখাতে হবে, তো আমরা কি জানি এফ থিটার চরম বা অবমানের জন্য মানে আমাদের এফ ড্যাশ থিটা সমান 0 হবে। এবার দেখো আমরা এখানে যেটা ক্যালকুলেশন করব মানে আমরা কি করি এফ ড্যাশ থিটা সমান 0 করি, দিয়ে কি করি এই যে এফ ড্যাশ থিটার যে মানটা বেরিয়েছে আমাদের এই যে টার্মটা আমরা কি করি এটা ইকুয়াল টু 0 করে আমরা থিটার মানটা বের করি, কিন্তু আমরা এখানে কি করব বললো তো ইকুয়াল 0 করে আমরা থিটার ভ্যালুটা বের করব না, যেহেতু আমাদেরকে দেখাতে হবে
যে থিটা সমান পাই বাই টুতে ফাংশনটা চরম মান আছে কি না, সেজন্য আমরা কি করব, এই ফাংশনটাতে মানে এফ ড্যাশ থিটাতে আমরা থিটার জায়গায় পাই বাই টু বসিয়ে দেখব এফ ড্যাশ থিটার মানটা 0 আসছে কি না। যদি আমরা থিটার জায়গায় পাই বাই টু বসিয়ে এফ ড্যাশ থিটার মানটা যদি আমরা 0 বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি কি এফ ড্যাশ মানে থিটা ইকাল টু পাই বাই টু বিন্দুতে ফাংশনটা চরম বা অবম কোনো একটা মান থাকবে। তো আমরা এটা সেইভাবে ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে আমি কি করেছি দেখো, আমরা কি জানি যে এফ থিটার চরম বা অবম মানের জন্য এফ ড্যাশ থিটার সমান 0 হবে। এবার যেহেতু এখানে থিটার মানে পয়েন্টটা উল্লেখ করে দিয়েছে পাই বাই টুতে দেখাতে হবে, সেজন্য আমরা এফ ড্যাশ পাই বাই টুতে দেখবো এই মানটা 0 আসছে কিনা। তাহলে এফ ড্যাশ পাই বাই টু মানে কি, এফ ড্যাশ থিটাতে আমাদেরকে থিটার জায়গায় পাই বাই টু বসে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো এফ ড্যাশ থিটা হচ্ছে এই মানটা, তাহলে এখানে আমরা কি করব, থিটার জায়গায় পাই বাই টু বসাবো। তাহলে এটা দেখো এখানে বসিয়েছি আমি, তাহলে এসেছে আমাদের 2 ইন্টু সাইন 2 ইন্টু পাই বাই টু মাইনাস 2 ইন্টু পাই বাই টু ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু মাইনাস 2 ইন্টু পাই বাই টু। তাহলে আর ডিভাইডেড বাই ছিল আমাদের থিটা কিউব, তাহলে এটা হবে আমাদের পাই বাই টু এর হোল কিউব। তাহলে এখানে যে টার্মগুলো কাটাকাটি যাচ্ছে কেটে দিই। তাহলে এখানে আছে দেখো 2 ইন্টু পাই বাই টু, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হবে, এখানেও দেখো 2 2 ক্যান্সেল হবে, আর এখানেও দেখো 2 আর 2 ক্যান্সেল হবে। তাহলে আমরা পেলাম কত, 2 ইন্টু সাইন পাই মাইনাস পাই ইন্টু কস পাই মাইনাস পাই ডিভাইডেড বাই পাই বাই টু এর হোল কিউব। এবার আমরা কি জানি যে কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1 আর সাইন পাই হচ্ছে 0, তার মানে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 0 মাইনাস পাই ইন্টু কস পাই হচ্ছে -1 মাইনাস পাই ডিভাইডেড বাই পাই বাই টু এর হোল কিউব। এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান, তাহলে 2 ইন্টু 0 মানে হচ্ছে 0, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে প্লাস পাই মাইনাস পাই ডিভাইডেড বাই পাই বাই টু এর হোল কিউব। তাহলে দেখো প্লাস পাই মাইনাস পাই এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তার মানে উপরে কত পড়ে থাকবে, 0 পড়ে থাকবে, আর 0 বাই সামথিং মানে টোটালটার ভ্যালু কত, 0, তার মানে এটা সমান আমরা পাচ্ছি 0। তাহলে দেখো এফ ড্যাশ পাই বাই টু এর ভ্যালু আমরা কত পেলাম, 0 পেলাম। তাহলে আমরা কি বলতে পারি যে থিটা সমান পাই বাই টুতে এফ থিটার কি চরম বা অবম মান থাকবে, চরম বা অবম মান থাকবে। এবার মানটা চরম না অবম সেটা বের করার জন্য আমরা কি করব না, এই যে এফ ডবল ড্যাশ থিটা বের করেছি, এফ ডবল ড্যাশ থিটা এই যে এই বড় মানটা যেটা পেয়েছি, এই মানেতে আমরা থিটার জায়গায় পাই বাই টু বসিয়ে দেখব যে যদি মানটা আমাদের লেস দ্যান 0 আসে, তাহলে আমরা বলতে পারবো ফাংশনটার কি মান রয়েছে, চরম মান রয়েছে। তাহলে এখন আমরা এখানে তাই বসাচ্ছি দেখো। তাহলে দেখো এবার আমরা এফ ডবল ড্যাশ পাই বাই টু এর মান বের করছি। তাহলে এটা সমান আমরা মান বসিয়ে দিলাম দেখো, 4 ইন্টু পাই বাই টু এর হোল স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু পাই বাই টু মাইনাস 6 ইন্টু 2 ইন্টু পাই বাই টু প্লাস 8 ইন্টু পাই বাই টু ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু প্লাস 4 ইন্টু পাই বাই টু ডিভাইডেড বাই পাই বাই টু হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, এখানেও 2 ক্যান্সেল হবে, আর আমাদের এইখানেও দেখো 2 টার্মটা ক্যান্সেল হবে। এই যে এখানে দেখো আমাদের 2 টার্ম ক্যান্সেল হয়েছে, আর এখানে দেখো এইখানে আমাদের কত রয়েছে, 4 ইন্টু পাই বাই টু রয়েছে। তো দেখো এবার আমরা তাহলে এখানেও যদি 4 ইন্টু পাই বাই টু, এখানে দেখো একটা 2 যদি ক্যান্সেল করি, তার মানে আমাদের উপরে পড়ে থাকবে এখানে 2 পাই। তো দেখো সেটাই আমি এখানে লিখেছি যে 4 ইন্টু পাই, এটা হবে পাই স্কোয়ার টু দি পাই স্কোয়ার বাই 4 ইন্টু এটা হবে আমাদের সাইন পাই। তারপরটা দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে, তার মানে এটা আমরা পেলাম -6 ইন্টু সাইন পাই। আর তারপর দেখো এখানে হচ্ছে 2 আর এটা কাটাকাটি হবে, 2 আর এটা 4 হবে, তাহলে 4 পাই ইন্টু কস পাই, আর এটা হবে আমাদের 2 পাই। তাহলে এটা না লিখে আমি লিখছি 2 পাই ডিভাইডেড বাই পাই বাই টু হোল টু দি পাওয়ার 4। তাহলে সমান এখানে দেখো 4 4 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে পাচ্ছি পাই স্কোয়ার ইন্টু সাইন পাইয়ের মান আমি কত বললাম, সাইন পাই হয় 0, তারপরে -6 ইন্টু এখানেও রয়েছে সাইন পাইয়ের ভ্যালু হবে 0, তাহলে এটা 0, তারপরে প্লাস 4 পাই ইন্টু কস পাই কত না, কস পাই হচ্ছে -1, তাহলে এখানে আমরা লিখলাম -1 প্লাস এখানে রয়েছে আমাদের 2 পাই, নিচে ডিভাইডেড বাই হচ্ছে পাই বাই টু হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো এটাও হবে 0, এটাও হবে 0, আর এটা হচ্ছে আমাদের -4 পাই প্লাস 2 পাই ডিভাইডেড বাই পাই বাই টু হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -2 পাই ডিভাইডেড বাই পাই বাই টু হোল টু দি পাওয়ার 4। তাহলে 2 পাইও হচ্ছে পজিটিভ রাশি, পাই বাই টু এটাও হচ্ছে হোল টু দি পাওয়ার 4 এটা হচ্ছে পজিটিভ রাশি, কিন্তু সামনে দেখো এটা কি রয়েছে মাইনাস, তার মানে এই টার্মটা কি পুরোটা একটা নেগেটিভ রাশি, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, লেস দ্যান 0। তাহলে দেখো থিটার জায়গায় যখন আমরা পাই বাই টু বসালাম, তাহলে এফ ডবল ড্যাশ পাই বাই টু এর মানটা আমরা কি বললাম, কি পেলাম আমরা, লেস দ্যান 0 পেয়েছি।
তাহলে এখানে কি লিখতে পারি যে থিটা ইকাল টু পাই বাই টুতে এফ ডবল ড্যাশ পাই/2 এই টার্মটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি যে থিটা ইকাল টু পাই/2তে এফ থিটার কি রয়েছে, চরম মান আছে। তাহলে দেখো শেষে আমি কি লিখলাম যে অতএব থিটা ইকাল টু পাই/2তে এফ অফ থিটার চরম মান আছে। তোমাদেরকে এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা দীর্ঘ রাকের দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে যে দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার এক্স এর চরম মান e⁻1/e। তাহলে আমাদের ফাংশন কোনটা না 1/x হোল টু দি পাওয়ার এক্স। আমাদেরকে কি দেখাতে হবে, এর চরম মান হচ্ছে e⁻1/e। তো শুরুতে আমরা কি করব, দেখো ফাংশনটাকে y সমান বলে ধরে নেব। তো লিখেছি দেখো যে ধরি y সমান 1/x হোল টু দি পাওয়ার এক্স। এবার দেখো এখানে আমাদের এই পাওয়ারেও একটা মানে এখানে আমাদের দুটো ফাংশন, এখানে একটা ফাংশন আবার পাওয়ারেও দেখো একটা ফাংশন রয়েছে। তো আমাদের যখন পাওয়ারেও কোনো ফাংশন থাকে তখন সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করি না লগের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করি। তাহলে এখানেও আমরা কি করব, আগে উভয় পক্ষতে লগ নেব, মানে নিধানের সাপেক্ষে লগ নিচ্ছি। তাহলে আমি এখানে একেবারে লিখে দিচ্ছি দেখো ডিরেক্ট। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ ওয়াই সমান লগ অফ 1/x হোল টু দি পাওয়ার এক্স। এটা আমরা পেলাম। তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারবো, আর আমরা কি জানি যে লগের যেটা পাওয়ারে থাকে সেটা সামনে গুণ আকার হয়ে চলে আসে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখছি দেখো লগ ওয়াই সমান এক্স ইন্টু লগ 1/x, এই টার্মটা আমরা পেলাম। আবার 1/xকে আমরা কি আকারে লিখতে পারি, x টু দি পাওয়ার -1 করে লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ ওয়াই সমান এক্স ইন্টু লগ অফ x টু দি পাওয়ার -1, এটা লিখতে পারি। আবার দেখো এখানে লগ অফ এক্স তার পাওয়ারে রয়েছে -1, মানে মাইনাসটা কী হবে, আবার সামনে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কত, দেখো লগ ওয়াই সমান -x ইন্টু লগ এক্স, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো আমাদেরকে কি করতে হবে না, এই ফাংশনটা চরম মান আমাদেরকে দেখাতে হবে। তো আমরা কি করব, এই যে এখানে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করব মানে এক্সের সাপেক্ষে, তখন কিন্তু আমরা ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করব না, আমরা যে লগ ওয়াই যে টার্মটা পেয়েছি এই পুরো লগ ওয়াইয়েরই ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো আমি কি লিখছি যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি কার, এই লগ ওয়াইয়ের। তার মানে এটাকে আমরা লিখছি dx অফ লগ ওয়াই, মানে এই টার্মেরই ডিফারেন্সিয়েট করব। তোমরা আবার কেউ এটাকে 1/y ইন্টু dy dx করে দেবে না, সবসময় আমরা ddx অফ লগ ওয়াই করবো। তারপর আমরা যে আবার যখন সেকেন্ড অর্ডার মানে আবার যখন ডেরিভেটিভ করব তখন সেখানে d2 dx2 অফ লগ ওয়াই করব। তাহলে এটা সমান এবার -x ইন্টু লগ এক্স, এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করবো। তাহলে মাইনাসটা সামনে যেমন ছিল আগে রেখে দিলাম, তারপরে এক্স ফিক্সড রাখলাম, লগ এক্সের জন্য হবে 1/x প্লাস এবার আমরা লগ এক্সকে ফিক্সড রাখলাম ইন্টু এক্সের জন্য হবে 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ddx অফ লগ ওয়াই এটা সমান আমরা কত পেলাম, দেখো মাইনাস অফ এখানে পাচ্ছি 1 প্লাস লগ এক্স, এই টার্মটা পেলাম। অর্থাৎ এটা হচ্ছে -1 মাইনাস লগ এক্স, এই টার্মটা পেলাম। এগেন কি করছি, আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে লিখছি আমি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে হবে আমাদের d2 অফ লগ ওয়াই আর নিচে হবে আমাদের dx2 সমান -1 কনস্ট্যান্ট টার্ম হবে 0 মাইনাস লগ এক্সের জন্য হবে 1/x। তাহলে এখানে আমরা কি পেলাম, দেখো d2 dx2 অফ এটা হচ্ছে লগ ওয়াই সমান -1/x। এবার আমরা কি জানি যে ওয়াই বা লগ ওয়াই এটার চরম বা অবমানের জন্য, তাহলে এখানে লগ ওয়াইয়ের চরম মানের জন্য আমরা কি জানি যে এই যে যেটা আমাদের হয় dy dx সমান 0, কিন্তু এখানে কি হবে ddx অফ লগ ওয়াই, এই টার্মটা হবে 0। তাহলে এখানে কি লিখলাম, দেখো লগ ওয়াইয়ের চরম বা অবমানের জন্য ddx অফ লগ ওয়াই সমান 0। তো ddx অফ লগ ওয়াই মানে কত, এই যে -1 মাইনাস লগ এক্স, মানটা বসিয়ে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট -1 মাইনাস লগ এক্স সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস লগ এক্স সমান 1। আবার এটা সমানই লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট লগ এক্স সমান -1। এবার 1 মানে কত, 1 মানে হচ্ছে লগ ই। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ এক্স সমান আমরা লিখতে পারি মাইনাস লগ ই। এবার মাইনাসটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি আমরা লগ এক্স সমান লগ ই টু দি পাওয়ার -1, কারণ লগ ই টু দি পাওয়ার -1 মানেই হচ্ছে মাইনাস লগ ই। তাহলে দুদিক থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স সমান আমরা কত পাচ্ছি ই টু দি পাওয়ার -1।
অতএব এখান থেকে লিখতে পারি x সমান হচ্ছে 1/e। তাহলে x এর মান আমরা পেলাম 1/e। এবার আমরা কি করব, এই মানটা কোথায় বসাবো, আমরা সেকেন্ড যে ডিফারেন্সিয়েট করেছি সেখানে। তাহলে এখানে লিখি যে x = 1/e বসিয়ে পাই কোথায় বসাচ্ছি আমরা, এই যে সেকেন্ড টার্মে যেখানে ডিফারেন্সিয়েট করেছি অর্থাৎ d2 dx2 অফ log y এখানে বসাচ্ছি। তো এখানে কোন পয়েন্টে বের করছি, x = 1/e তে সমান, তাহলে -1/x কত আছে 1/e, 1/1/e, তার মানে এটা সমান আমরা কত পেলাম দেখো -e। তাহলে -e এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে <0। তাহলে যেহেতু <0 এসেছে তাহলে আমরা কি বলতে পারি যে x = 1/e বিন্দুতে ফাংশনটার চরম মান আছে। তাহলে এখানে কি লিখতে পারি যে x = 1/e তে y এর চরম মান আছে, y এর চরম মান আছে। তাহলে অতএব দিয়ে কি লিখবে, নির্ণেয় চরম মান। তাহলে অতএব নির্ণেয় চরম মানটা কত হবে না, ফাংশনটাতে এবার আমরা বসাবো। তো ফাংশনটা কত ছিল আমাদের 1/x হোল টু দি পাওয়ার x। তাহলে ফাংশনটা ছিল দেখো আমাদের 1/x হোল টু দি পাওয়ার x। তাহলে এখানে আমরা কত বসাচ্ছি, এখানে আমরা এই যে 1/e এই টার্মটা বসাবো। তার মানে এটা হচ্ছে আমাদের 1/x মানে হচ্ছে 1/e, তার টু দি পাওয়ারে x এর জায়গায় বসছে 1/e। তাহলে 1/1/e মানে এটাই হচ্ছে আমাদের e, তাহলে e টু দি পাওয়ার 1/e। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে ফাংশনটার চরম মান হচ্ছে e টু দি পাওয়ার 1/e। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 4 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে 4 অঙ্ক, যে যদি f' c এর কোনো অস্তিত্ব না থাকে তবে x = c তে fx অপেক্ষকটির কোনো প্রান্তিক মান থাকতে পারে কি? যখন c সমান 0 তখন f অফ x সমান mod x অপেক্ষকের সাহায্যে উপরের যুক্তিটির যুক্তিসহ ব্যাখ্যা দাও। তো এখানে আমাদের কি বলে আছে দেখো, প্রশ্নে বলছে যে যদি f' c এর কোনো অস্তিত্ব না থাকে, আর f' c এর অস্তিত্ব না থাকার এটার অর্থ কি, মানে এখানে হচ্ছে ফাংশনটার যে ডিফারেন্সিয়েট করেছি c বিন্দুতে সেটার কোনো অস্তিত্ব নেই, মানে সেটার একটা মানে কোনো নির্দিষ্ট কোনো মান নেই। বলছে যদি অস্তিত্ব না থাকে তবে কি এই যে পয়েন্টে অস্তিত্ব নেই সেই পয়েন্টে কি ফাংশনটার কোনো প্রান্তিক মান থাকতে পারে? হ্যাঁ পারে। তো সেটাই আমাদেরকে এখন দেখাতে হবে, যে বলছে যে যখন c সমান 0, অর্থাৎ আমরা যদি c এর জায়গায় 0 ধরি তার মানে এটা আমাদের কত হচ্ছে f' হচ্ছে। এবার আমাদেরকে কি বের করতে হবে না, যেটা দেখাতে হবে সেটা হচ্ছে fx সমান mod x, এই ফাংশনটার সাহায্যে আমাদেরকে এই যে f'0 অস্তিত্ব নেই কিন্তু তা সত্ত্বেও এই ফাংশনটার যে প্রান্তিক মান আছে সেটা আমাদেরকে এখানে এই ফাংশনটার সাহায্য নিয়ে, মানে mod x ফাংশনটার সাহায্য নিয়ে আমাদেরকে এটা যুক্তিসহ উত্তর দিতে হবে। তাহলে দেখো শুরুতে আমি লিখে দিলাম যে হ্যাঁ থাকতে পারে। এবার আমাদেরকে কি দেখাতে হবে, যেটা দেখাতে হবে যে f'0 এই মানটার কোনো অস্তিত্ব নেই যখন আমাদের ফাংশনটা f অফ x সমান হচ্ছে mod x। এই ফাংশনের f'0 অর্থাৎ x = 0 বিন্দুতে ডিফারেন্সিয়েটের কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই ফাংশনটার কি রয়েছে, একটা প্রান্তিক মান রয়েছে। তাহলে দেখো ফাংশনটা আমি f অফ x সমান mod x যেটা দেওয়া আছে এটা লিখে নিলাম। এবার আমরা কি জানি যে mod x এর ক্ষেত্রে দুটো ভ্যালু আছে, একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু। তাহলে এখানে আমি লিখছি দেখো f অফ x সমান +x নিতে পারবো যখন এক্সটা হচ্ছে >= 0, আর এটা সমানই -x নেব যখন এক্সটা হয় <0। এটা হচ্ছে আমাদের দুটো মান। এবার আমাদেরকে কি দেখাতে হবে যে f'0 এটার কোনো অস্তিত্ব নেই। তাহলে এটার অস্তিত্ব নেই দেখানোর জন্য আমরা কি জানি যে একটা ডিফারেন্সিয়েট যখন অস্তিত্ব আছে কি না বলা যায় কখন না, যদি rf'0 এটা সমান lf'0 হয়। অর্থাৎ কি না f'0 অর্থাৎ fx ফাংশনটার ডান পক্ষের অন্তর্কলজ আর বাম পক্ষের অন্তর্কলজ যদি এই দুটোর অস্তিত্ব থাকে এবং তাদের মান দুটো যদি সমান হয় তবে আমরা কি বলবো যে x = এখানে 0 বিন্দুতে ফাংশনটার মানে এই যে f'0 এটার অস্তিত্ব আছে। তাহলে দেখো এখান থেকে আমরা আগে f অফ 0 এর মানটা বের করে নিই। তাহলে f অফ 0 fx মানে হচ্ছে mod x, তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে কত পাবো, এটা 0 পাবো। তাহলে এখন আমরা কি বের করব, rf'0। rf'0 এটা মানে হচ্ছে x = 0 বিন্দুতে fx এর ডান পক্ষের অন্তর্কলজ। তো এগুলো তোমরা ক্লাস 11-এ করে এসেছো। তাহলে এটা সমান আমরা কি লিখি, এটা সমানই হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ
জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ। এটা সমান লিখতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরোর মান দেখো বের করে রেখেছি জিরো ডিভাইডেড বাই এইচ সমান, এবার এইচ টেন্স টু জিরো প্লাস আমরা এক্স ইকাল টু জিরো বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ বের করছি, মানে কি আমাদের জিরোর থেকে বড় ফাংশন নিতে হবে। তাহলে এক্সের মানটা যখন জিরোর থেকে বড় তখন এফ অফ এক্সটা কি প্লাস এক্স, তাহলে এফ অফ এইচ কত হবে, এখানে এফ অফ এইচ হয়ে যাবে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা হবে এইচ মাইনাস জিরো বাই এইচ, কারণ এক্ষেত্রে এফ এক্সটা কি এফ এক্স হচ্ছে প্লাস এক্স। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ বাই এইচ। এবার এইচটা দেখো টেন্স টু জিরো প্লাস, তার মানে কি বলতে পারি এইচটা হচ্ছে নট ইকাল টু জিরো, তার মানে এখানে এইচ আর এইচ ক্যান্সেল করতে পারবো, তাহলে সমান আমরা কত পেলাম প্লাস ওয়ান। তাহলে আর এফ ড্যাশ জিরো এটার মান আমরা কত পেলাম, দেখো এই যে আর এফ ড্যাশ জিরো বের করেছি তার মান পেয়েছি আমরা প্লাস ওয়ান। এবার আমরা মান বের করবো কার, না এল এফ ড্যাশ জিরো। তাহলে এল এফ ড্যাশ জিরো মানে কি হবে, এটাকে কি লিখবে এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্সের এই ডান পক্ষের পরিবর্তে লিখবে বাম পক্ষের অন্তর্কলজ। তাহলে এটার ফর্মুলা কি জানি, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা সমান লিখতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরোর মান হচ্ছে জিরো লিখে দিলাম ডিভাইডেড বাই এইচ সমান, এবার এফ অফ এইচ এখানে দেখো আমরা কি বের করছি বাম পক্ষের অন্তর্কলজ, তার মানে কি যখন জিরোর থেকে কম সেই ফাংশনটা নিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস এক্স আছে তার মানে এখানে হবে আমাদের মাইনাস এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ এটা হবে মাইনাস এইচ মাইনাস জিরো বাই এইচ, তার মানে এখানে দেখো এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে, কারণ এইচটা হচ্ছে টেন্স টু জিরো, তার মানে বলতে পারি এইচটা হচ্ছে নট ইকাল টু জিরো। তাহলে এখানে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে দেখো মাইনাস ওয়ান। তাহলে দেখো আর এফ ড্যাশ জিরো আর এল এফ ড্যাশ জিরো দুটোর মান কত বেরিয়েছে, একটা প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান, তার মানে কি মান দুটোর অস্তিত্ব আছে কিন্তু তারা ইকুয়াল নয়। তাহলে এখানে অতএব দিয়ে কি লিখবে, অতএব আর এফ ড্যাশ জিরো এটা নট ইকাল টু হচ্ছে এল এফ ড্যাশ জিরো, তার মানে আমরা এখানে কি বলতে পারি, অতএব এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই, এটার কি পেলাম এটার অস্তিত্ব নেই পেলাম। তাহলে দেখো এফ ড্যাশ জিরোর অস্তিত্ব নেই, তার মানে এখানে কি বলতে পারি, যদি আমরা এখানে যদি সি সমান জিরো বসাই তার মানে এখানে বলতে পারবো আমরা তখন এফ ড্যাশ সি এর অস্তিত্ব নেই। এবার দেখো তাহলে আমরা কি পেলাম এফ ড্যাশ জিরোর অস্তিত্ব নেই, তাহলে আমাদেরকে এবার অস্তিত্ব নেইটা তো এটা পেলাম এফ ড্যাশ জিরোর, এবার আমাদেরকে কি দেখাতে হবে যে এটার অবমান আছে কিনা, সেটা আমাদেরকে দেখাতে বলেছিল না কোনো প্রান্তিক মান থাকতে পারে কিনা। তো দেখো আমাদের এখানে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান মড এক্স, তো এখানে দেখো মড এক্সের তুমি এখানে এক্সের মান যাই বসাও না কেন প্রত্যেকটার ক্ষেত্রে পজিটিভ মান আসবে। তুমি যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান নাও তাহলে এখানে মাইনাস ওয়ানের জন্য কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে, আবার তোমরা যদি প্লাস ওয়ান মান নাও এফ অফ ওয়ান নাও তাহলে সেখানে দেখো ওয়ান মান চলে আসবে। কিন্তু এফ অফ এক্স সমান মড এক্স এটা সমান জিরো হবে কখন, না যখন আমি এফ অফ জিরো লিখবো তখনই দেখো এর মানটা কত পাবো জিরো পাবো। তাহলে এই জিরোটা কোথাকার, অর্থাৎ এক্স বিলংস টু কোথাকার এলিমেন্ট, ক্যাপিটাল আর এর, মানে রিয়েল নাম্বারের যে কোনোই মান নেই না কেন এর একটা পজিটিভ মান পাবো, কিন্তু সব থেকে এর ছোট মান কোনটা হবে, এর ছোট মান হবে জিরো। তাহলে এফ অফ জিরো সমান, তাহলে এফ অফ জিরো সমান জিরো, তাহলে এই মানটাই হচ্ছে ফাংশনটার অবমান, কারণ জিরোর কমে এই যে সংখ্যা রেখাতে তুমি যদি দেখো ধরো এখানে রয়েছে জিরো, তারপরে এরপরে তুমি যে মানগুলোই মানে নেবে না কেন প্রত্যেকটার মান দেবো সেই পজিটিভ মানই চলে আসবে। তাহলে এখান থেকে সব থেকে অবমান কোনটা পাবো আমরা, অবমান পাবো জিরো। তাহলে দেখো এখানে আমরা কি একটা প্রান্তিক মান পাচ্ছি, যে প্রান্তিক মানটা হচ্ছে জিরো, অর্থাৎ কিন্তু এখানে দেখো যে এক্স ইকাল টু জিরোতে এটার কি এফ ড্যাশ জিরোটার অস্তিত্ব নেই কিন্তু অবমান পাচ্ছি আমরা জিরো। তো সেটাই তোমাদেরকে দেখাতে বলেছিল যে এফ ড্যাশ সি এর অস্তিত্ব নেই কিন্তু তার একটা প্রান্তিক মান থাকবে। এবার দেখো আমরা 7 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান 8y অধিবৃত্তের উপর অবস্থিত 2-4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো আগে আমরা এই যে অধিবৃত্তটা দিয়েছি আগে আমরা অধিবৃত্তটার একটু ছবিটা এঁকে নিই। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 8y অধিবৃত্ত মানে সেটা এরকম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, কি নাম এটার, না এক্স স্কোয়ার সমান 8y, এটা হচ্ছে অধিবৃত্ত। কি বলেছে, এই অধিবৃত্তের উপর অবস্থিত 2-4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ধরো আমরা মনে করছি 2-4 বিন্দু মানে এরকম একটা জায়গায় 2-4 বিন্দুটা অবস্থান করবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2-4 বিন্দুটার স্থানাঙ্ক। বলেছে এই 2-4 বিন্দুর নিকটতম অধিবৃত্তের উপর অবস্থিত 2-4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এই অধিবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু ধরো, আমরা বিন্দু ধরো এটা ধরলাম, তাহলে এটার আমি নাম দিচ্ছি হচ্ছে পি,
পি একটা বিন্দু ধরলাম অধিবৃত্তের উপর অবস্থিত, যার স্থানাঙ্কটা হচ্ছে এইচ কমা কে। আমাদেরকে কি বের করতে হবে না, এই যে 2-4 বিন্দু থেকে এই যে পি বিন্দু, এই দুটো মানে এখানে এই যে 2-4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, মানে এই যে এইচ কে বিন্দুটা আমরা যেটা ধরেছি সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার অর্থ হচ্ছে এই যে 2-4 বিন্দু থেকে এই বিন্দুটার উপর আমি যে ডিস্ট্যান্সটা টানবো, এই ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম হতে হবে। অর্থাৎ এই বিন্দুটা থেকে আমি এই অধিবৃত্তের উপর এরকম যাই যতগুলোই দূরত্ব টানি না কেন, মানে এই যে এখানে 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 এই যতগুলোই, বা এদিক বরাবর এদিক এদিক এখানে এই যে যত যত এগুলো সবই কি অধিবৃত্তের উপর অবস্থিত। তো এই বিন্দুগুলো, এই ছোট ছোট বিন্দুগুলো, আবার এদিকে এখানে 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 এগুলো সবই হচ্ছে অধিবৃত্তের উপর অবস্থিত। বলছে এই অধিবৃত্তের উপর তোমরা যতগুলোই বিন্দু নাও না কেন, তাদের মধ্যে এই যে এইটুকু ডিস্ট্যান্সটা, অর্থাৎ পি বিন্দুর এটার এই বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে সব থেকে, মানে পি বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক মানে কি আমাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের যে সব থেকে ছোট হচ্ছে সেটা দেখাতে হবে। কাদের তুলনায় না, এই যে বিন্দুগুলোর এই যে দূরত্ব, ধরো এই বিন্দু থেকে এটা দূরত্ব এটা, এই বিন্দু থেকে এটা দূরত্ব এটা, এই বিন্দুটা থেকে এটা দূরত্ব এটা, মানে এই সমস্ত দূরত্বগুলো থেকে আমাদের এই ডিস্ট্যান্সটা হচ্ছে সব থেকে ছোট হবে, সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাতে হবে। আর সেটা দেখাতে যদি আমরা পারি তাহলে আমরা এখানে কি করব না, এই যে পি যেটা ধরেছি এইচ কমা কে বিন্দুটার স্থানাঙ্ক, তো সেটা আমরা একটা বিন্দুটার কত হবে সেটা আমরা বলতে পারবো। তাহলে এখানে আমরা কি করছি, শুরুতেই আগে বিন্দুটার স্থানাঙ্কটা আমরা এইচকে ধরে নিচ্ছি। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে ধরি বিন্দুর স্থানাঙ্ক এখানে নাম দিয়েছি কি আমি পি, এটা হচ্ছে এইচ কমা কে। এবার এইচ কমা কে এই বিন্দুটা কোথায় অবস্থিত, এই অধিবৃত্তটার উপর অবস্থিত। তার মানে অধিবৃত্তের উপর অবস্থান করলে এই বিন্দুটা কি করবে, অধিবৃত্তটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, এক্স স্কোয়ার সমান 8y, এখানে আমরা কি বসাবো, এইচকে বসাবো। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো এইচ স্কোয়ার সমান হচ্ছে 8k। এবার আমরা কি করছি, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি বের করব, দূরত্ব বের করব। কোথা থেকে কার, না এইচ কমা কে বিন্দু থেকে 2,4 বিন্দুর। তাহলে এখানে আমি কি লিখছি, দেখো 2,4 বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, এ মানে কত, এ মানে হচ্ছে এইচ কমা কে, এইচ কমা কে বিন্দুর দূরত্ব বের করছি। তাহলে সরি, বিন্দুটা তো আমি পি ধরেছি, পি বিন্দুর দূরত্ব। তো এই দূরত্বটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, দূরত্বটাকে ধরো আমরা এখানে দিচ্ছি ক্যাপিটাল এ, দূরত্বটাকে আমরা ক্যাপিটাল এ বা ডিস্ট্যান্স তো ক্যাপিটাল ডি দিয়ে দিই, ক্যাপিটাল ডি। এটা সমান, তাহলে এই দুটো বিন্দু থেকে দূরত্ব যেগুলো তোমরা ক্লাস 9-এ করে এসেছো না, একটা যদি x1 y1 বিন্দু আর একটা যদি x2 y2 বিন্দু হয়, তাহলে দুটোর মধ্যে দূরত্বর ফর্মুলা কি, √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। তাহলে সমান দিয়ে আমি এখানে লিখছি √, তাহলে এটা হবে আমাদের h-2 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে k-4 তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে দেখো, এটা ডিটার এদিকে তো রুট রয়েছে, তাহলে এই রুটটাকে তোলার জন্য আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার সমান h-2 এর হোল স্কোয়ার প্লাস k-4 এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, দেখো এই যে এখানে দেখো আমাদের দুটো রাশিতে চলে এসেছে এইচ আর কে দুটো, কিন্তু আমরা কি জানি যে যখনই আমাদের এই ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক করার সময় যদি আমাদের দু ধরনের ভেরিয়েবল চলে আসে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হয়। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কে এর জায়গাতে মান বসিয়ে দেবো। এই যে এইচ স্কোয়ার সমান 8k রয়েছে, তো তাহলে এখান থেকে আমরা দেখো কে সমান কি বলতে পারি, এইচ স্কোয়ার বাই 8। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো এইচ স্কোয়ার সমান 8k, তাহলে এখানে লিখতে পারি অতএব কে সমান হচ্ছে এইচ স্কোয়ার বাই 8। তাহলে কে এর মানটা আমরা এখন এইখানে পুট করব। তাহলে সমান h-2 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8 -4 তার হোল স্কোয়ার। এবার কি করছি, এখানে আমরা ফর্মুলা লিখব a - b এর হোল স্কোয়ার। তার মানে এটা হবে এইচ স্কোয়ার -4h প্লাস 4 প্লাস এটা হবে আমাদের h⁴/64 প্লাস 16 প্লাস 2 ইন্টু এইচ স্কোয়ার বাই 8 ইন্টু 4। তাহলে এখানে 4 দুগুণে 8, আবার 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা সমান আমরা পাচ্ছি, দেখো আগে এই টার্মটা লিখি h⁴/64, তারপরে আমরা পাচ্ছি দেখো মাইনাস, এখানে আছে দেখো এইচ স্কোয়ার আর এখানে আছে দেখো একটা এইচ স্কোয়ার। তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো
সরি, এটা তো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখছিলাম, তাহলে এটা আমাদের সাইনটা হবে মাইনাস, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো আমরা কত পেয়েছি, পেলাম s⁴/4/64, তারপর আমরা লিখছি দেখো -4h প্লাস 16 আর 4 যোগ করলে হবে 20, আর এখানে দেখো হবে, আর এখানে দেখো আছে আমাদের প্লাস এইচ স্কোয়ার, আর এখানে আমাদের পড়ে থাকবে শুধু মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, ডি স্কোয়ার সমান আমরা পেলাম s⁴/4/64 -4h প্লাস 20, এই টার্মটা আমরা পেলাম। তো আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, এই ডিস্টেন্সটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে এই ডিস্টেন্সটা যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা আমাদেরকে দেখাতে হবে। তো তার জন্য আমরা কি করব না, এই যে এখান থেকে আমরা ডি স্কোয়ার সমান এই ভ্যালুটা পেয়েছি, তো আমরা এখন ডি স্কোয়ারের এটার এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, যেহেতু এই পুরো রাশিটা হচ্ছে এইচের একটা ফাংশন। তাহলে এখন আমরা কি করছি, এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের DDH অফ ডি স্কোয়ার সমান, এখানে 1/64 কনস্ট্যান্ট টার্ম যেমন গুণ আছে রেখে দিলাম, ইন্টু h⁴কে আমরা লিখতে পারি 4h³ -4, এই টার্মটা পেলাম। তাহলে এখানে 4, এটা 16, তাহলে সমান আমরা পাচ্ছি 1/16 ইন্টু h³ -4। এবার আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েট করব এই যে এইচের সাপেক্ষে। তাহলে এখানে আমি লিখছি দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এইচ। তাহলে আমরা আবার এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি পাবো, D2DH2 অফ ডি স্কোয়ার সমান, এখানে 1/16 কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম, ইন্টু h³ জন্য আমরা পাবো 3h² আর -4 কনস্ট্যান্ট টার্ম 0। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি দেখো 3/16 ইন্টু h²। এবার দেখো আমরা এখানে কি জানি, এই যে ডি স্কোয়ার পেয়েছি, তাহলে ডি স্কোয়ারের চরম বা অবমানের জন্য কি হবে, DDH অফ ডি স্কোয়ার, এই ভ্যালুটা আমাদের 0 হবে। তাহলে এখানে কি লিখবে, ডি এর চরম বা অবমানে কি হয় না, DDH অফ ডি স্কোয়ার এটা সমান হচ্ছে 0। তাহলে মান বসাই, এটার মান কত আছে, এই মানটা, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/16 ইন্টু h³ -4 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/16 ইন্টু h³ সমান হচ্ছে 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/16 ইন্টু h³, এই 16টা এই দিকে গুণ করে দিই, তার মানে এটা হবে 64। তাহলে ইমপ্লাইজ দ্যাট h³ সমান হচ্ছে 4/3, তাহলে অতএব h সমান হচ্ছে 4। তাহলে h এর মান কত আমরা পেলাম 4। এই মানটা কোথায় বসাবো, যেখানে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করেছি। তাহলে অতএব এখানে লিখছি D2DH2 অফ ডি স্কোয়ার, কোন পয়েন্টে বের করছি, h=4 পয়েন্টে সমান, এখানে h এর জায়গায় 4 বসাই, তার মানে 3/16 ইন্টু 4 স্কোয়ার সমান 3/16 ইন্টু 16, তাহলে ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে শুধু 3। তাহলে 3টা হচ্ছে কি রাশি, পজিটিভ রাশি, তার মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে অতএব h=4 D2DH2, সরি এখানে 2টা দিইনি আমি, D2DH2 অফ ডি স্কোয়ার এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে অতএব দিয়ে h=4 কি মান রয়েছে, h=4 ডি এর এটা হচ্ছে চরম না, এটা হচ্ছে অবম মান আসবে। তাহলে এটা হচ্ছে অবম মান আছে, এটা বলতে পারি আমরা, যেহেতু এটা গ্রেটার দ্যান 0 এসেছে। এবার h=4 পেয়েছি, এবার আমাদের আর একটা মান k এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি সম্পর্ক জানি, এই যে h² সমান 8k। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব ফ্রম 1 থেকে আমরা কি লিখতে পারি, h কি ছিল, h² সমান 8k ছিল, এটা ছিল, তাহলে h মানে কত 4, তার মানে 4 এর স্কোয়ার সমান হচ্ছে 8k। তাহলে অতএব 8k সমান হচ্ছে 16, অতএব k সমান হচ্ছে 2। তাহলে h এর মান হচ্ছে 4, k এর মান হচ্ছে 2, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক ছিল hk, অর্থাৎ হচ্ছে 4,2। তাহলে এখানে কি লিখবে, যে অতএব প্রদত্ত অধিবৃত্তের উপর অবস্থিত 2, 4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক কত, নিকটতম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। তাহলে দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি, যে অতএব প্রদত্ত অধিবৃত্তের উপর অবস্থিত 2, 4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। আর তার আগে আমরা যে মান দুটো পেয়েছি ওটা লিখে নিয়েছি, h সমান হচ্ছে 4 আর k সমান হচ্ছে 2। এবারে দেখো আমরা 5-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে 5-এর অঙ্ক, দেখো 5 না 11-র অঙ্ক দেওয়া আছে। দেখো যে 5কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে একটির বর্গ এবং অপরটির ঘনের গুণফলের মান বৃহত্তম হয়।
তাহলে এখানে দেখো 5কে আমাদের দুটি অংশে ভাগ করতে হবে। তো আমি দুটো অংশের মধ্যে একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তাহলে দুটো অংশে ভাগ করছি, মানে 5 সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, যেহেতু এ আর বি দুটো অংশে ভাগ করেছি। এবার তার মানে আমরা কি পেলাম, প্রথম শর্ত পেলাম এ প্লাস বি সমান 5। এবার কি দেখাতে হবে, এই যে মানটা বৃহত্তম হবে, কার মান, না একটির বর্গ। তাহলে একটি বর্গ মানে একটা অংশ আমি যদি এ ধরি তাহলে তার বর্গ কত হবে, এ স্কোয়ার, এবং অপরটির ঘন, তাহলে পরের অংশটা কত পড়ে রয়েছে, বি, তাহলে বি এর ঘন মানে হচ্ছে বি কিউব। এবার তাদের গুণফল অর্থাৎ এ স্কোয়ার আর বি কিউব, এই দুটোর গুণফল মানে কত হচ্ছে, এ স্কোয়ার ইন্টু বি কিউব, তার মানটা বৃহত্তম হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ এ স্কোয়ার বি কিউবের মানটা যে বৃহত্তম হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে ধরি অংশ দুটি হলো এ ও বি। এবার 5কে দুটি অংশে ভাগ করেছে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি সমান 5 হয়েছে। এবার আমাদেরকে কি দেখাতে হবে, না একটা রাশির বর্গ, তাহলে একটা রাশির বর্গ মানে এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, আর বি এর হচ্ছে ঘন মানে হচ্ছে বি কিউব। এবার এ স্কোয়ার আর বি কিউব এই দুটোর গুণফল মানে এ স্কোয়ার ইন্টু বি কিউব, এর মানটা হচ্ছে বৃহত্তম হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তার মানে এই মানটাকে আমরা আর একটা রাশি ধরে নিলাম, কি এই মানটাকে ধরে নিচ্ছি জি, সরি জি না জেড। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে ধরি জেড সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি কিউব, এটাকে আমরা জেড ধরলাম। এবার জেডের মানটা যে বৃহত্তম হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে দেখো আমাদের তো দুটো চলরাশি, তাহলে যে কোনো একটাতে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি এর মানটা বের করে নিচ্ছি। তাহলে এখানে আমি লিখতে দেখো, অতএব এ সমান হচ্ছে 5 মাইনাস বি। এবার এর যে মানটা পেলাম সেটা আমি এখানে বসাবো, তাহলে সমান এটা পাচ্ছি আমরা 5 মাইনাস বি এর হোল কিউব ইন্টু, হোল কিউব না স্কোয়ার, ইন্টু বি কিউব সমান, এবার এটাকে স্কোয়ারে ভাঙছি, তাহলে আমরা পাবো 25 মাইনাস 10 বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি কিউব, এই টার্মটা আমরা পেলাম। এবার পুরোটাকে গুণ করে লিখছি, তাহলে সমান আমরা লিখতে পারি 25 বি কিউব মাইনাস 10 বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5। তাহলে জেড সমান আমরা পেলাম এই মানটা, তাহলে একবার লিখে নিই, অতএব জেড সমান হচ্ছে 25 বি কিউব মাইনাস 10 বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5। এবার আমরা কি করব, যেহেতু জেডের মানটা বৃহত্তম হবে কিনা এটা দেখানোর জন্য আমরা এখান থেকে কি বের করব, এই যে জেডটা দেখো দেখতে পাচ্ছি একটা বি এর ফাংশন, তার মানে আমরা এখানে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ আমাদের এখানে ডিজেড ডিবি আর হচ্ছে ডি টু জেড ডিবি টু, এই দুটো মান আগে আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বি, বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের ডিজেড ডিবি সমান 25 ইন্টু, এটা হবে আমাদের 3 বি স্কোয়ার মাইনাস 10 ইন্টু 4 বি কিউব প্লাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 4। তাহলে সমান এখানে পাচ্ছি 25 3 হচ্ছে 75, 75 বি স্কোয়ার মাইনাস 40 বি কিউব প্লাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 4। আবার আমরা কি করব, আবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমি লিখছি দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বি, আবার বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের ডি টু জেড ডিবি টু সমান 75 ইন্টু 2b মাইনাস 40 ইন্টু 3b স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 বি টু দি বি কিউব। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 105 ইন্টু বি মাইনাস 120 বি স্কোয়ার প্লাস 20, এটা হচ্ছে বি কিউব, এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব দেখো, এই যে আমরা কি জানি, এই যে জেডের আমাদের মানটা বৃহত্তম দেখাতে হবে, তাহলে জেডের বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য কি হবে, ডিজেড ডিবি সমান 0 হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে জেডের বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে ডিজেড ডিবি সমান 0। এবার মানটা বসিয়ে দিয়েছি, দেখো এই মানটা ছিল যেটা 75 বি স্কোয়ার মাইনাস 40 বি কিউব প্লাস 5 বি টু দি পাওয়ার 4 সমান 0। এবার আমরা 5 বি স্কোয়ার টার্ম কমন নিচ্ছি, তাহলে এখানে আমরা পাবো 15 মাইনাস এটা হবে 8 বি স্কোয়ার আর 8 বি, আর এটা হবে আমাদের প্লাস বি স্কোয়ার সমান 0। এবার এটাকে আমরা কি লিখতে পারি দেখো, বি স্কোয়ার মাইনাস 8 বি প্লাস 15 সমান 0। এবার এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে ইমপ্লাইজ দ্যাট বি স্কোয়ার মাইনাস 5 বি মাইনাস 3 বি প্লাস 15 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট
একটা পাচ্ছি আমরা b-5 ইন্টু b-3 সমান 0। তাহলে অতএব এখান থেকে দেখো আমরা নেব b-3 সমান 0, অতএব b সমান হচ্ছে 3। আর আমরা b-5 টার্মটাকে নিতে পারবো না, কারণ bটা হচ্ছে নট ইকাল টু 5। কারণ দেখো আমরা 5কে তো দুটো অংশে ভাগ করছি, তাহলে 5কে যদি দুটো অংশে ভাগ করি তাহলে একটা অংশ যদি 5 হয়ে যায় তাহলে অপর অংশটা তো আমাদের 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সেজন্য আমরা এখানে কি করব, অপর অংশ 0 এলেও 0 নেওয়া যাবে, তো এখানে আমরা দুটো মানই নেব, কিন্তু অপর অংশটা তো 0 আসছে। তাহলে আমরা দুটো মানই দেখি। তাহলে b-3 সমান 0, এখান থেকে পেলাম b সমান 3, আর একটা আমরা পাচ্ছি b-5 সমান 0, অতএব b সমান আমরা পাচ্ছি 5। এবার আমরা এই b এর 3 আর 5 এই দুটো মান কোথায় বসাবো, এই যে d2z db2তে। তাহলে এখানে আমরা বসাচ্ছি, দেখো যে অতএব d2z db2 কোন পয়েন্টে বের করছি, শুরুতে দেখো, শুরুতে আমরা b সমান 5-এ বসাচ্ছি। তাহলে b সমান 5-এ মানে এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে 105 ইন্টু 5-এর স্কোয়ার, সরি 105 ইন্টু 5, তারপরে হচ্ছে -120 ইন্টু, এটা হচ্ছে 5-এর স্কোয়ার হবে, আমি একেবারেই লিখে দিলাম 25। তারপরে আসছে +20 ইন্টু বি কিউব, বি মানে এটা হবে 125। তো তোমরা যদি এই টোটালটা ক্যালকুলেশন করো তাহলে দেখবে তোমরা পাবে 250। তাহলে 250-এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0। এবার গ্রেটার দ্যান 0 মানে কি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, b ইকাল টু 5-এ জেডের এখানে হচ্ছে অবম মান থাকবে, বা এখানে আমরা কি মান পাবো, ক্ষুদ্রতম মান পাবো, ক্ষুদ্রতম মান আছে বলতে পারি। তার মানে দেখো আমাদের b ইকাল টু 5 মানটা নিতেই আমরা পারছি না। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব কিসে, b ইকাল টু 3-তে। তাহলে d2z db2 বের করব কোন পয়েন্টে, b সমান 3-তে। তাহলে এটা সমান আমরা পাবো, দেখো 105 ইন্টু 3 -120 ইন্টু 3 স্কোয়ার, আর সমান এটা, সরি সমান না, তারপরে প্লাস হচ্ছে 20 ইন্টু 3-এর কিউব মানে 27। এবার এটা ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে দেখবে -225। তার মানে এটা হচ্ছে কত, লেস দ্যান 0। অর্থাৎ কি পেলাম আমরা, যে b সমান 3-তে d2z db2 এই মানটা কি পাচ্ছি, লেস দ্যান 0। তার মানে আমরা কি বলতে পারি, b সমান 3-এ জেডের হচ্ছে মানে বৃহত্তম মান আছে, জেডের বৃহত্তম মান আছে। তাহলে b সমান 3 পেয়েছি। এবার আমাদেরকে কার মান বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে a সমান কত, 5 মাইনাস b। তাহলে এখানে লেখো যে হোয়েন b সমান 3 দেন a সমান হচ্ছে 5 মাইনাস 3 অর্থাৎ হচ্ছে 2। তাহলে কি পেলাম, অতএব a সমান 2 আর b সমান পেয়েছি 3। তো তোমাদের এখানে কি চেয়েছে দেখো, যে এমন দুটি অংশে ভাগ করো যাতে একটির বর্গ অপরটির ঘনের গুণফলের মান বৃহত্তম হয়। তাহলে অংশ দুটো কি কি না, আমরা অংশ দুটো কি ধরেছিলাম, a আর b। তাহলে এখানে আমরা কি পেলাম, যে অতএব অংশ দুটি হলো 2 ও 3। তোমাদেরকে এখানে অংশ দুটোই চেয়েছে, সেই জন্য আমরা এখানে শুধু অংশ দুটো বের করলাম। তাহলে কোন কোন অংশে ভাগ করতে হবে না, 2 আর 3 এই দুটো অংশে যদি ভাগ করি তাহলে একটির বর্গ অপরটির ঘনের গুণফলের বৃহত্তম হবে। দেখো এবার আমরা 12 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে 12 অঙ্ক, যে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। এখানে যেটা দেওয়া আছে শুরুতে সেটা হচ্ছে বর্গক্ষেত্র আর বৃত্তের পরিসীমার সমষ্টি। তো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা ফর্মুলা কি জানি না, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে পরিসীমা হচ্ছে 4a, আর বৃত্তের পরিসীমা মানে হচ্ছে এখানে বৃত্তের পরিধি। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো বৃত্ত হয় তাহলে তার পরিধি হয় 2πr। তাহলে এখানে 4a আর 2πr এই দুটো সমষ্টি, তার মানে কত, 4a প্লাস 2πr। এটা সমষ্টির মান প্রদত্ত মানে কি, এটার মানটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ একটা ধ্রুবক পদ। কি বলেছে দেখো তারপরে, যে প্রমাণ করো তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি বলেছে, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি a স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল কত πr স্কোয়ার, তার মানে সমষ্টি কত a স্কোয়ার প্লাস πr স্কোয়ার। এর মানটা কি হবে বলেছে, ক্ষুদ্রতম হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 4 πr স্কোয়ার, সরি a স্কোয়ার প্লাস πr স্কোয়ার এর মানটা ক্ষুদ্রতম হবে কখন না, যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল a ধরেছিলাম, আর বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r। তার মানে যখন a সমান 2r হবে তখন তাদের ক্ষেত্রফলের সমষ্টির মানটা যে ক্ষুদ্রতম হচ্ছে সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে।
তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তো শুরুতেই দেখো আমি কি লিখলাম, যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে কত আমাদের 4a একক, আর বৃত্তের পরিধি হবে আমাদের 2π আর একক। এবার আমাদের কি দেওয়া আছে না, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমা এই দুটোর সমষ্টির মানটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ সমষ্টির মানটা হচ্ছে ফিক্সড। তাহলে এই দুটোর সমষ্টি মানে কত, 4a + 2π আর। তাহলে এই দুটো ফিক্সড মানে এটাকে আমরা একটা রাশি ধরে নিচ্ছি পি। তাহলে এখানে আমরা কি ধরছি, যে ধরি ক্যাপিটাল পি সমান হচ্ছে 4a + 2π আর, এটা আমরা ধরলাম। তো এখানে দেখো আমাদের কিন্তু দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আর। তো আমাদেরকে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে এর মানটা বের করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা লিখতে পারি যে 4a সমান পি মাইনাস 2π আর। তাহলে এখান থেকে আমি যদি এ বের করি, তাহলে এ সমান হবে 1/4 ইন্টু পি মাইনাস 2π আর। এটা আমরা পেলাম। যেহেতু এদের মানটা প্রদত্ত বলে দিয়েছে, সেজন্য আমি এটাকে পি ধরে এখান থেকে ক্যালকুলেশন করলাম। এবার আপনাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফলের সমষ্টির মানটা ক্ষুদ্রতম হবে। তাহলে ক্ষেত্রফলের সমষ্টিটা আমি এখানে লিখি। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি, সেটাকে আমরা কি ধরছি, এইটাকে আমরা জেড ধরছি। তাহলে ক্ষেত্রফলের সমষ্টিটাকে আমরা ধরছি জেড। তাহলে জেড সমান হচ্ছে আমাদের কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তাহলে এটা হচ্ছে πr²। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, জেড এর মানটা হচ্ছে ক্ষুদ্রতম হবে কখন না, যখন এ সমান 2r হবে। এটা হলে জেড এর মানটা ক্ষুদ্রতম হবে। তাহলে জেড সমান পেয়েছি a² + πr²। এবার এখানে তো দুটো ভেরিয়েবল, আমরা যে কোনো একটাতে কনভার্ট করেছি। তাহলে এখানে আমরা কি করব, এই যে এখানে এর মানটা যে পেয়েছি, আমরা এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব জেড সমান আমরা লিখতে পারি a², মানে এটার হোল স্কোয়ার করছি, অর্থাৎ 1/16 ইন্টু পি মাইনাস 2π আর তার হোল স্কোয়ার প্লাস πr²। এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, দেখো এই পুরো রাশিটা কি আর এর একটা ফাংশন চলে এসেছে। আর এর ফাংশন চলে এসেছে মানে কি, এখান থেকে কি করব, আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমি লিখছি, দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা হবে আমাদের ডিজেড ডি আর সমান 1/16 কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম। এটাকে আমরা মানে ডিফারেন্সিয়েট করছি। তাহলে শুরুতে হবে 2 ইন্টু পি মাইনাস 2π আর ইন্টু পি এর জন্য হবে 0, আর এখানে আর এর জন্য হবে 1, তার আগে রয়েছে -2π ইন্টু 1। এই টার্মটা আমরা পেলাম। তারপরে প্লাস পাই ইন্টু r² ডিফারেন্সিয়েট করছি, হবে 2r। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি, দেখো 1/16 ইন্টু, এখানে দেখো -2π রয়েছে, তার মানে মাইনাসটা আমি একবারে সামনে লিখলাম। তাহলে -2π ইন্টু 2, তার মানে এটা হচ্ছে 4π ইন্টু পি মাইনাস 2π আর প্লাস হচ্ছে 2π আর। তাহলে এখানে দেখো আমাদের কি কি কাটাকাটি যাবে, এখানে 4 আর এখানে 16, 4 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো -π/4 ইন্টু পি মাইনাস 2π আর প্লাস 2π আর। এই টার্মটা আমরা পেলাম। আবার আমরা কি করব, তাহলে এটা আমরা পেলাম ডিজেড ডিআর। এবার আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে d2z, সরি এটা যেটা আমরা ক্যাপিটাল ধরেছিলাম, এটা হচ্ছে dr2 সমান, তাহলে দেখো এখানে তোমরা কি লিখবে, যে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর। তাহলে এখানে দেখো -π/4 কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম। পি হচ্ছে কনস্ট্যান্ট 0, মাইনাস আর এর জন্য হবে 1, তাহলে -2π ইন্টু 1 প্লাস এটা হচ্ছে 2π ইন্টু 1। তাহলে সমান এখানে লিখতে পারি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে π/4 ইন্টু 2π প্লাস 2π। তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে আমরা পাচ্ছি π² প্লাস 2π। এবার আমরা কি জানি, তাহলে এখানে আমরা d2z dr2 এর মান পেলাম। এবার আমরা কি জানি, যে জেডের চরম বা অবমানের জন্য কি হবে, dz dr এর মানটা 0 হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে জেডের চরম বা অবমানে dz dr সমান 0। এবার মান বসিয়ে দিয়েছি, -π/4 ইন্টু পি মাইনাস 2π আর প্লাস 2π আর সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 2π আর সমান π/4 ইন্টু পি মাইনাস 2π আর। তাহলে এখানে দেখো পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আমরা কোনাকুনি গুণ করে পাচ্ছি 8r সমান পি মাইনাস 2π আর। এবার এই আরটাকে এদিকে নিয়ে চলে আসছি, তার ইমপ্লাইজ দ্যাট 8r প্লাস 2π আর সমান হচ্ছে পি। তাহলে আর যদি কমন নিই,
তাহলে আমরা 2r যদি কমন নিই তাহলে এখানে আমরা পাবো, দেখো এখানে পড়ে থাকবে 4 প্লাস এখানে থাকবে পাই সমান হচ্ছে পি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আর সমান আমরা পাচ্ছি দেখো p/2 ইন্টু 4 প্লাস পাই, বা এটাকে যদি আমরা একেবারেই লিখে দিই p হচ্ছে 8 প্লাস 2 পাই, এটা আমরা পেলাম। এবার এই মানটা কোথায় বসাবো, দেখো এই যে d2z dr2তে। তাহলে অতএব d2z dr2 কোন পয়েন্টে বের করছি, আর সমান p/8 প্লাস 2 পাই। তাহলে সমান এখানে দেখো আর এর মান তো কিছু নেই, π²/2 প্লাস 2 পাই আছে, পুরোটাই কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটাই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে π²/2 প্লাস 2 পাই। তাহলে এই টার্মটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আর সমান p/8 প্লাস 2 পাইয়ে জেডের কী মান রয়েছে, জেডের ক্ষুদ্রতম মান আছে, জেডের ক্ষুদ্রতম মান আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে আমরা আর এর মানটা পেয়েছি। এবার আমাদেরকে আর একটা মান কি ছিল, অজানা রাশি ছিল এ। তাহলে এই যে পি সমান 4a প্লাস 2 পাই আর, তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করব, এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো, তাহলে এখান থেকে আমরা কি জানি যে পি সমান ছিল আমাদের 2 পাই আর প্লাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি সমান, এখানে আর এর মানটা বসাই, তার মানে 2 পাই আই ইন্টু এটা হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে কত, p/8 প্লাস 2 পাই প্লাস এ। দেখো আমাদের এখানে ছিল 2 পাই আর প্লাস 4a ছিল, আমি এখানে শুধু এ লিখেছিলাম, তাহলে এখানে 4a লিখে দিই। এবার দেখো আমাদের তো এখানে এ আর এর মধ্যে সম্পর্ক দেখাতে হবে, তো সেজন্য আমি এখানে কি করব, p এর মানটা বসাবো। তো দেখো আমরা এখানে কি পেয়েছি বলো তো, আর সমান পেয়েছি p/8 প্লাস 2 পাই, এই মানটা পেয়েছিলাম, তো আর সমান p/8 প্লাস 2 পাই। তাহলে এখান থেকে আমরা অতএব p যদি বের করে নিই তাহলে আমরা পাবো দেখো 8 প্লাস 2 পাই ইন্টু আর। এবার আমরা কি করব, এই যে এখানে পি রেখেছিলাম, আমি যেখানে আর এর জায়গাতে মান বসে ক্যালকুলেশন করছিলাম, আর এর মান বসে ক্যালকুলেশন না করে আমরা পি এর জায়গাতে মান বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট 8 প্লাস 2 পাই ইন্টু আর, এটা সমান হচ্ছে 4a। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি, আর এখানে কত আছে, এখানে ছিল 4a আর একটা টার্ম আমার লেখা হয়নি, 2 পাই আর, এই টার্মটা আমরা পেলাম, কারণ পি সমান ছিল 2 পাই আর প্লাস 4a, আমি পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি 8 প্লাস 2 পাই ইন্টু আর, আর এখানে হচ্ছে 2 পাই আর প্লাস 4a। তাহলে এখান থেকে দেখো যদি আমি এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 8 আর প্লাস 2 পাই আর সমান 4a প্লাস 2 পাই আর। তাহলে দুদিক থেকে 2 পাই আর ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 8r সমান হচ্ছে 4a, আর ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি, এখানে 4a সমান 8r, তো আমরা এখানে 4 দুগুণে 8, তাহলে আমরা কি পেলাম দেখো 2r সমান a, তাহলে দ্যাট ইজ a সমান হচ্ছে 2r। তো আমাদেরকে কি দেখাতে বলেছিল, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসের সঙ্গে সমান, তো সেটাই তো হয়েছে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, তাহলে a সমান পেয়েছি আমরা 2r। তো এটাই তোমাদেরকে দেখো দেখাতে বলেছিল, যে এর মানটা ক্ষুদ্রতম হবে, ক্ষেত্রফলের সমষ্টির মানটা ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, ব্যাসার্ধ না ব্যাসের সঙ্গে সমান হয়। তো দেখো সেটাই আমাদের এসেছে রেজাল্টে, এ সমান এসেছে 2r। তো এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে রেজাল্টটা আমাদের প্রমাণ হলো।